জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং তার অপর 4 জন সদস্য, এর ভিতরে গুম কমিশনের যিনি তদন্ত করেছিলেন নাবিলা ইদ্রিস, তিনিও আছেন। এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। মানবাধিকার কমিশনের এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করার মধ্য দিয়ে মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। তারা কেন পদত্যাগ করেছেন সেটাও ভেরি ইন্টারেস্টিং। এটাও সরকারের জন্য খুব মারাত্মক একটা চপেটাঘাত, এবং সরকার যে জনগণের সাথে একটা তামাশায় লিপ্ত হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে। শুধু তাই নয়, তারা কেন পদত্যাগ করেছেন, কোন কথার প্রেক্ষিতে, এবং সেটার একটা জবাবের মাধ্যমে একটি খোলা চিঠি সরকারের কাছে তারা পাঠিয়েছেন। এই জায়গাটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, মানবাধিকার কমিশন হচ্ছে রাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যে দেশে যত শক্তিশালী, সেই দেশে মানবাধিকারের সূচক তত উন্নত। কিন্তু এবারই মনে হয় প্রথম বাংলাদেশে মানবাধিকার কমিশনের পুরা টিম, পুরা বডি একসাথে পদত্যাগ করেছে। আপনারা জানেন, সরকার এই এপ্রিল মাসের শুরুর দিকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করেছে, এবং এই বাতিল করার সাথে সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2009 যেটি ছিল সেটি পুনর্বহাল হয়েছে। 2009 সালের এই আইনটি কে করেছিল? শেখ হাসিনা করেছিল। একটা রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের মহান সংসদে দাঁড়িয়ে যখন রাষ্ট্রের মন্ত্রীরা বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিথ্যা তথ্য, অসত্য তথ্য, অপতথ্য জনগণের কাছে দেয় এবং জনগণকে তারা বোকা বানানোর একটা প্রচেষ্টা চালায়, তখন এই জায়গায় এই কমিশনের থেকে কোনো কাজ নেই, কোনো দরকার নেই। এই কমিশনের থেকে লাভ কি? যেদিন এই মানবাধিকার কমিশন বিলুপ্তির উপরে আলোচনা হয়, সেদিন বিরোধী দলের প্রতিবাদের জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা এই মানবাধিকার কমিশন বাতিল করছি কারণ এখানে 10 বছরের সাজার ব্যবস্থা করা হয়েছে, এখানে যাবজ্জীবনের কোনো সাজার ব্যবস্থা নাই, এমনকি মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা নেই। আর আমরা যেটিতে ফিরে যাচ্ছি সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা আছে। মানবাধিকার কমিশনের এই সদস্যরা পদত্যাগ করে যে খোলা চিঠিটি লিখেছেন সেখানে তারা পরিষ্কার দেখিয়েছেন কত নাম্বার ধারায় তারা সেখানে মিথ্যাচার করেছেন। আসলে এই 2025 সালের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এইখানে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের বিধান ছিল। মন্ত্রী এখানে মিথ্যাচার করেছেন, বরং তারা যেটিতে ফিরে গেছে 2009 সালেরটায়, সেখানে এইটা নাই। তাহলে কি বুঝলেন কেন এই সংসদে দাঁড়িয়ে এই জনগণের সাথে এরকম তামাশা করা? জনগণকে কি এরা এত বেকুব ভাবে, এত বোকা গাধা ভাবে? এরা সংসদের ভিতরে যাচ্ছে তাই বলে যাচ্ছে, যা খুশি তাই বলছে, নিজেদের ইচ্ছা মতো। সংবিধানে যেটা নাই সেটাকেও বলছে আছে, আইন যেটা নাই সেখানেও আছে, শুধু খুব জোরে ফোর্স ক্রিয়েট করে কিছু কথা বলছে, ভাবছে এটাই সত্য। চিল্লায় বললেই, অসত্য কথা চিল্লায় বললেই কি সেটা সত্য হয়ে যায়? আর দেশের জনগণ তো এত বোকা না, এত বেকুব না, তাদের এত বেকুব ঠাউরানোর তো কোনো প্রয়োজন নাই। সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে তিনি অসম্মান করেছেন, অশ্রদ্ধা করেছেন। তিনি বলেছেন যারা এই 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, এরা না বুঝে, জনগণ না বুঝে ভোট দিয়েছে। তাহলে তো বলতে হয় জনগণ আপনাদেরকেও না বুঝে ভোট দিয়েছে, কারণ তারা যদি জানতো যে আপনারা ক্ষমতায় এসে এই কাজ করবেন, জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে এরকম গাদ্দারি করবেন, তাহলে তারা আপনাদের ভোট দিত না। শুধু তাই নয়, আইনমন্ত্রী আরো একটি কথা বলেছেন, যে অধ্যাদেশটি বাতিল করা হচ্ছে এইখানে তদন্তের কোনো সময়সীমা ছিল না, জরিমানার কোনো ব্যবস্থা ছিল না, এমনকি তদন্ত বিলম্ব হলে কি শাস্তি হবে সেটারও ব্যবস্থা ছিল না। এই পদত্যাগকৃত সদস্যরা পরিষ্কার করে বলেছেন যে না, এটিও অসত্য, বরং এইখানে সময়সীমা বেঁধে দেওয়া ছিল, এরপরে নির্ধারিত সময়ের ভিতরে যদি কেউ তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হতো তাহলে তারও শাস্তির বিধান
রাখা হয়েছিল, বরং 2009 সালেরটা এটা নাই, এইগুলো নাই। আমরা আসলে বুঝতে পারছি না সরকারের যে সমস্ত মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে কথা বলছেন জনগণের উদ্দেশ্যে, সারা পৃথিবী তাদের কথা শুনছে, বিভ্রান্তি কেন তারা তৈরি করতে চাচ্ছেন, জনগণের ভিতরে বিভ্রান্তি তৈরি করে তারা কি হাসিল করতে চাচ্ছেন। আগেই বলেছি যে তাদের এত বোকা ভাবলে চলবে না, তারা এখন চরম স্মার্ট। এ জনগণ অসম্ভব রকমের স্মার্ট, তারা এত স্মার্ট যে একটা স্মার্ট সরকারকে, ডিজিটাল একটা সরকারকে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের স্মার্টনেসের কারণে। আপনারা চিন্তা করতে পেরেছেন, শেখ হাসিনা তো ডিজিটাল রানী না, ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছিলেন। সেই ডিজিটাল মানেই তো স্মার্ট। সেই স্মার্ট সরকারকে যে জনগণ তাড়িয়ে দিতে পারে, সেই জনগণ কত বড় স্মার্ট এটি বিএনপি এখনো বুঝতে পারে নাই। যার কারণে তারা অসত্য তথ্য সংসদে দাঁড়িয়ে গুম কমিশন, মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই মানবাধিকার কমিশনটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ল, এর ভিতরেই ওই যে গুম কমিশন যেটা সেটা আছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ যখন বাতিল হয়ে গেছে তখন গুম কমিশন অধ্যাদেশে বাতিল হয়ে গেছে, তার মানে সবই ওই 2009 সালে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওইখানে বলা হয়েছে যে যদি জনগণ সরকারি বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে কেউ ওই প্রতিরোধের সম্মুখীন হয়ে যদি মারা যায়, তাহলে এক্ষেত্রে তারা সুরক্ষিত, তারা সুরক্ষা পাবে। আর যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে কেউ নিহত হয় তখন পুলিশ মামলা করতে পারবে। এটি কিন্তু এখানের পরিষ্কার বার্তা ছিল। আর তাইলে এখন এই যে সংজ্ঞা, এই যে শ্রেণী, কোনটি প্রতিরোধ করতে গিয়ে আর কোনটি বিশৃঙ্খলা করতে গিয়ে নিহত হওয়া, এটা কে নির্ধারণ করবে? এইটা নির্ধারণ করবে হচ্ছে মানবাধিকার কমিশন তদন্ত করে, তদন্তের মাধ্যমে। কিন্তু এইটা বাতিল করে দেওয়ার কারণে এখন আর তা রইল না। এখন কি রইল? এখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই এটা তদন্ত করবে এবং তারাই এর শ্রেণী বিন্যাস করবে যে কে কোন ভাবে। এখন একজন ন্যায়সঙ্গত প্রতিরোধের মুখে পড়ে মারা গেছে, সেটাকেও বলা হবে যে এটা বিশৃঙ্খলা করতে এসে এরা বিশৃঙ্খলা করে আমাদেরকে হত্যা করেছে, পুলিশ হত্যার কথাই আপনারা ধরুন এটা। তাহলে মূলত তারা কিন্তু এই জুলাই যোদ্ধাদের একটা বিপদের মুখে ঠেলে দিয়ে তারা নিজেরা আবার এই কাজটি করবে, শেখ হাসিনা যা করে গেছে সেই কাজটি করবে, এরকম একটা পথ তারা প্রশস্ত করলো। যদিও ডক্টর জাহেদ বলেছেন যে সরকার গুম কমিশন বাতিল করে দিয়েছে মানেই সরকার গুম করবে, বিষয়টা এমন নয়। ডক্টর জাহেদরা যখন এই কথা বলে তখন আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়। যাই হোক, সবশেষ কথা যে এই মানবাধিকার কমিশনের পুরা টিম একযোগে পদত্যাগ করার কারণে সরকার বড় ধরনের একটা বিপদে পড়ে গেল বলে আমাদের কাছে মনে হচ্ছে। সরকার এটাকে কিভাবে ট্যাকেল দেবে এবং এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে অবশ্যই চাপ সৃষ্টি হবে, সরকার এটি কিভাবে ট্যাকেল দেবে সেটি এখন দেখার বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, মানবাধিকার কমিশনের পুরা টিম একসাথে পদত্যাগ করে কাজটি কি ভালো করেছে নাকি মন্দ করেছে জানাবেন কমেন্টস বক্সে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।